এর মাঝে পেরিয়ে গেছে দিন, সপ্তাহ, মাস। সময় যেন দ্রুততার সহিত তার পথ নিয়ে চলেছে। চোখের পলকেই 1 মাস কেটে গেল দেখতে দেখতে। অথচ মনে হচ্ছে এই তো সেদিনই তোর সারহানের সকল বন্ধু মহলের সাথে দেখা হলো। অসুস্থ থাকলেও অনেকটা সময় কাটিয়েছে তারা। সময়টা যেন ফুরিয়ে গেল। বরন্ত বিকেল। সারহান ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করলো। বাহির থেকে আসায় অতিরিক্ত গরমে শার্ট ঘর্মাক্ত দেহে আঁটুসাঁটু হয়ে আটকে আছে। অতিরিক্ত গরমে অসহ্যকর লাগছে। আশপাশে চোখ বুলিয়ে নিল। কে কোথায় আছে ঠাউর করতে পারল না। পরিবারের কারো দেখা পেল না। দিন দুপুরে যেন শুনশান ভুতুড়ে পরিবেশ লাগছে। পা বাড়িয়ে ডাইনিং রুমে আসতেই রান্নাঘর হতে ভেসে আসছে টুংটাং ধ্বনি। সারহানের মনে হলো হয়তো কেউ রান্নাঘরে আছে। সেদিকে আর মনোযোগ না দিয়ে সে সোফায় ক্লান্ত শরীরে এলিয়ে বসে পড়ল। সোফায় থাকা এসির রিমোট দ্বারা এসি অন করে দিল। শীতল হাওয়ায় তার চোখে ঘুম চলে আসছে। সে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময়ের বিশ্রাম শেষে নিজ কাজে ফিরতে পেরেছে সে। ক্ষত শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকের মাঝে। সারহান ভাই, আপনার শরবত খেয়ে ঝটপট বলুন কেমন হয়েছে। সুমিষ্ট ঋণঋণে কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই সারহান চোখ ক্ষুদায় মেলল। ঘাড় বাঁকিয়ে অরিত্রিকার দিকে তাকালো। শরবতের গ্লাস হাতে অরিত্রিকা মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মূলত সারহানকে শরবত দেওয়ার জন্যই অপেক্ষারত সে। সারহান সোজা হয়ে বসলো। 2 হাতে মাথার ঝুল পেছন দিকে ঠেলে শুধালো। আমি তো শরবত বানাতে বলিনি। অরিত্রিকা হাসলো। সে বলল, বলেননি তো কি হয়েছে? আপনি তো বাহির হতে এসেছেন, নিশ্চয়ই টায়ার্ড অনেকটা, তাই আপনার জন্য বানিয়েছি। অরিত্রিকার কথা শেষ করেই শরবতের গ্লাস সারহানের দিকে এগিয়ে দিল। সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকার হাত হতে গ্লাস নিল। সারহান শরবতের চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, তুই হঠাৎ শরবত বানাতে গেলি কেন? মা চাচি কোথায়? অরিত্রিকা সারহানের পাশে চটপটে ভাব নিয়ে বসলো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সারহান আগ্রহী হয়ে বসে আছে উত্তরের আশায়। অরিত্রিকা নিজ ওড়না দিয়ে ঘর্মাক্ত মুখশ্রী মুছে বলল, মা আর বড় মা একটু বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করতে। ও, আমি এসেছি বুঝলি কি করে? গাড়ির শব্দ পেয়েছি তো। সারহান আর কিছু না বলে শরবত খাওয়ায় মনোযোগী হলো। অরিত্রিকা নীরব দর্শকের ন্যায় বসে রইল। আজ অনেক খুশি সে। এই প্রথম নিজ হাতে সারহানকে শরবত বানিয়ে খাইয়েছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়েই বসে আছে সারহান কি বলে শোনার জন্য। সারহান শরবত সম্পূর্ণ খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো। চোখ ঘুরিয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে অন্যদিকে তৃপ্ত স্বরে বলল, শরবত ভালো হয়েছে। অরিত্রিকার চোখ মুখ খুশিতে চকমক করতে লাগলো। আনন্দের সহিত গদগদ ভাব নিয়ে বলল, সত্যি? সারহান অরিত্রিকার আনন্দিত ভাব দেখে অরিত্রিকার মুখ পানে তাকালো। সন্তর্পণে এক দৃষ্টিতে অনুধাবন করলো। মেয়েটা এত অল্প কথায় খুশি হবে ভাবতে পারেনি সে। সে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হুম। অরিত্রিকার ইচ্ছে করছে লাফাতে, কিন্তু এখন সে তেমন কিছু করবে না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। মনে যেন প্রজাপতির ডানা ঝপটাচ্ছে। মানুষটার সাথে অল্প একটু কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সে তো তৃষ্ণার্ত প্রতীকের ন্যায় সারহানের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে, যেন দেখলেই শান্তি। সবকিছু সারহানের অগোচরে করে। ইদানিং খেয়াল করেছে সে সারহানকে আগের মতো বকা বা অপমান কোনোটাই করে না, এড়িয়ে যায় না। তবে তার সাথে কথা বলে মাঝে মাঝে একটা মানুষের হঠাৎ পরিবর্তন অরিত্রিকাকে খুব করে ভাবায়। অরিত্রিকার ভাবনার মাঝেই সারহান বলে উঠল, ভার্সিটিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভর্তিও হয়ে গেছে। আগামী মাসের শেষ হতে ক্লাস শুরু হবে। অরিত্রিকার ভাবনায় ছেদ করল। সে বলল, ও, ইশরার ভর্তি হয়েছে? হয়েছে, তবে ডিপার্টমেন্ট আলাদা। একই ভার্সিটিতে দুজনে পড়তে পারবো, এতেই আমি খুশি। সারহান সাবধান বাণীতে বলল, পাবলিক ভার্সিটিতে রাজনীতি চলে, ছাত্র রাজনীতি অনেকেই করে। তাদের থেকে দূরে থাকবি আর কোনো ছেলের সাথে মিশবি না। অরিত্রিকা অবুঝের ন্যায় বলল, তাহলে আপনার থেকেও কি দূরে থাকতে হবে? সারহান ভ্রু কুঁচকে বলল, কেন? আপনিও তো আগে ভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সারহান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে আমার কাজ নেই। কি বললাম আর কি বুঝছিস? ক বললে ম বোঝার অভ্যাস গেল না তোর? অরিত্রিকা অবাক হয়ে বলল,
আপনি তো বলেননি। সারহান কিছু বলল না, চুপ করে রইল। এখন কিছু বললেই ভুলভাল বুঝবে। অরিত্রিকা কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। অরিত্রিকার হঠাৎই মনে হলো মুনের কথা। সে সকালে বড় মায়ের কাছ থেকে শুনেছে মুন আসবে আগামীকাল, সাথে রাই, রিহাল আর ইফাতও আসবে। কেন আসবে সঠিক জানায়নি অরিত্রিকাকে, শুধু বলেছে কোনো একটা কাজে আসবে। সকাল থেকে ভেবেই চলেছে ওই মুন আপু কেন আসবে। আসলেই শারণ ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলবে, যা একদমই অপছন্দ অরিত্রিকার। অরিত্রিকা সারহানকে মুখ গোমরা করে বলল। মুনাপু আগামীকাল আসবে। সারহান নির্বিকার চিত্তে বলল। তো সারহানের কোনো আগ্রহ না দেখে অরিত্রিকা থতমত খেল, ঠোঁট উল্টে বলল। মুনাপু আসছে, খুশি হননি? আমায় শুধু মন আসবে এটা কেন বললি? তার সাথে আরো 3জন আসবে, এদের কথা বলাও উচিত ছিল। আমি তো ভেবেছিলাম মুনাপুর কথা শুনে খুশি হবেন। ওরা সকলে আসছে, আমারও ভালো লাগছে। এখন এটা ভেবে বসে থাকিস না, মন আসছে বলে আমার ভালো লাগছে। অরিত্রিকা মুখ ভার করে বলল। হুম, তো আপু কেন আসছে হঠাৎ? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। সারহান বুঝলো অরিত্রিকার এত আগ্রহের কারণ। সে জানে অরিত্রিকা মনকে একদম পছন্দ করে না। কারণটা সারহানের সাথে কথা বলা, ভালোবাসার মানুষের সাথে অন্য কোনো মেয়ের কথা বলা দেখলে যে কেউ জেলাস ফিল করবে। সারহান প্রত্যুত্তর করলো। মন আর ইফাতের সামনের মাসে বিয়ে, তাই আমাদের ইনভাইট করতে আসছে। অরিত্রিকার ভার মুখে যেন হাসি খেলে গেল। সে উৎফুল্ল হয়ে বলল। আগে বলবেন তো, শান্তি লাগছে শুনে। দেখেছেন, আপনার ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আপনি এখনো সিঙ্গেল রয়ে গেলেন। সারহান ওষ্ঠযুগল এড়িয়ে বলল। তোর বিয়ে দিয়ে দেই, তাহলে তো আমিও সিঙ্গেল থাকবো না, আর মিঙ্গেল হয়ে যাব। অরিত্রিকা কিছু না বুঝে তড়িঘড়ি করে বলল। হুম, আমি বিয়ে করতে রাজি নেই, এখনো দেরি আছে। সারহান হতাশার সুর টেনে বলল। তাহলে আর কি, ফ্রেন্ডরা সকলে বিয়ে করুক আর আমি তাদের বিয়ের দাওয়াত খাই। মুনাপুর বিয়েতে যেতে হবে, আমার তো শপিং করা বাকি। কবে যাওয়া যায় বলুন তো? অরিত্রিকা নিজ মনে অনবরত কথা বলে চলেছে। সে যেন আজ কথার পশরা সাজিয়ে বসেছে। আশেপাশে তার খেয়াল নেই, কেউ একজন তাকে গভীর দৃষ্টিতে দেখে চলেছে। সারহান পলক্ষীন দৃষ্টি অরিত্রিকার পানি ফেলে তাকিয়ে আছে। মনে যা চলছে মুখ ফুটে সারহানকে নির্দ্বিধায় বলে চলেছে। সারহানও শুনে চলেছে। অরিত্রিকা যদি জানতো সারহান নামক পাষাণ পুরুষটির মনে তাকে ঘিরে যত জল্পনা কল্পনা আছে, তাহলে হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যেত। প্রণয় কি সময় বা বয়স দেখে আসে? প্রণয়ের আগমন তো হঠাৎ দমকা হাওয়ার ন্যায় জীবনে আসে, যা সাদা কালো জীবনকে রাগিয়ে দেয়। আরশাদ সাহেব অফিস থেকে ফিরেছেন সন্ধ্যার পর। ভীষণ ক্লান্ত থাকায় নিজের রুমে ঘন্টা দুয়েক বিশ্রাম করেছেন। তানিয়া বেগম স্বামীকে চা দিয়ে গিয়েছেন কিছু পূর্বে। আরশাদ সাহেব বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা হাতে বিছানায় বসে পড়লেন। সাদাতকে পাঠিয়েছেন সারহানকে ডাকার জন্য। আজ কিছু জরুরি কথা বলবেন তিনি। চা খেতে খেতে অপেক্ষা করছেন সারহানের জন্য। সারহান দরজা খোলা থাকায় সরাসরি প্রবেশ করলো বাবার রুমে। আসতে দেখলো আরশাদ সাহেব চা হাতে বসে আছেন বিছানায়। সারহান গিয়ে বাবার পাশে দূরত্ব বজায় রেখে বসলো। হঠাৎ কেন ডেকেছে ঠাউর করতে পারলো না সারহান। আরশাদ সাহেব সারহানকে দেখে বললেন। শরীর কেমন আছে? সারহান বাবার কথায় দুষ্টু হাসলো, হেসে বলল। একদম ফিট অ্যান্ড ফাইন। সামনে মাসেই তো 2 মাস পরেই তো নির্বাচন। শুনলাম তুমি নাকি এমপি পদে দাঁড়াতে চাইছো। ঠিক শুনেছেন। আরশাদ সাহেব চিন্তিত মুখে বললেন। এমপি পদটা কিন্তু উচ্চ পদস্থ, তুমি কি পারবে দায়িত্ব পালন করতে? সারহান অধিক মনোবলের সহিত বলে উঠল। অবশ্যই পারবো, পারবো বলে এমপি পদে দাঁড়াতে চাইছি। আরশাদ সাহেব কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে কাপটা বিছানার পাশে রাখলেন। কিছুটা মৌন থেকে বললেন। নয়ন তালুকদারকে আজ অ্যারেস্ট করেছে পুলিশ। এই নিয়ে রাজশাহী সহ সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। ভাবতে অবাক লাগছে, ক্ষমতার জন্য একজন এমপিকে মারলেন। শুনলাম ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন তাকে। খবর আগেই পেয়েছি, তবে চমকপ্রদ বিষয় হলো এখানে নিষাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি ভেবেছিলাম নিষাদও জড়িত। আমিও তাই ভাবছি। এখন তো শুনলাম নিষেধের এইসবে যুক্ত নয়। মিহিকে চিনেন? কোন মিহি? যার ছবি আমায় দেখিয়েছিলে কিছুদিন আগে। খবর নিতে বলেছিলে নির্বাচন অফিসে কোনো কর্মকর্তার মেয়ে। সারহান গম্ভীর কণ্ঠে উত্তর দিল। হুম। কি হয়েছে? কোনো খবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি।
মেয়েটি নিশাদের ফ্রেন্ড। মেয়েটি অন্য দেশে থাকে। আরশাদ সাহেব অবাক হয়ে বললেন, তাহলে তোমার সাথে দেখা করতে কেন এসেছিল আর নিজের পরিচয় কেন লুকালো? নিশাদ হয়তো পাঠিয়েছিল। এখনো পুরো তথ্য পাইনি মিহির সম্পর্কে, তবে পেয়ে যাব। আশা করছি এবার জানতে পারবো মেয়েটার উদ্দেশ্য। সাবধানে দেখো, সময়টা খারাপ। একবার বেঁচে ফিরেছো, আমি চাই না আর এমন পরিস্থিতিতে তুমি পড়ো। ওকে। সারহান দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর দিল। সময়টা 8:30। আবির কিছু ডকুমেন্টস পাঠানোর কথা ছিল, এখনো পাঠায়নি। সারহান আরশাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, বিজনেস কেমন চলছে? অনেক দিন খবর নেওয়া হয় না। চলছে ভালো। তোমার তো সময় দেওয়ার কথা ছিল অফিসে, এখন তো আমাদের থেকে বেশি ব্যস্ত তুমি। দেখছেন তো কতটা বিজি। এর মাঝেই সারহানের ফোন বেজে উঠলো। সারহান ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। আবির কল করেছে। সে দেরি না করে কল ধরলো তটস্থ ভঙ্গিতে। সারহান বলল, বল। অপর পাশ হতে আবির কিছু কথা বলল। সারহান তা শুনলো শুধু। কয়েক মিনিট পরেই সারহান কল কেটে দিল। লক ওপেন করে হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু কাগজের ছবি দেখে নিল। ছবিগুলো চেক করে দেখলো সব তথ্য ঠিক আছে। সে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফোনটা বিছানার উপর রাখলো। আরশাদ সাহেব বললেন, কে কল দিয়েছিল? আবির কল দিয়েছিল। সারহানের ফোনে মেসেজ আসলো তখনই। সারহান ফোন হাতে নেওয়ার আগেই আরশাদ সাহেবের চোখ অনিচ্ছা সত্ত্বেও ফোন স্ক্রিনে পড়লো। তাকাতেই কপাল কুঁচকে গেল ওনার। পরিচিত কারোর ছবি ছেলের ফোনের ওয়ালপেপারে দেখে আরশাদ সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি সন্দেহজনক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। সারহান আরশাদ সাহেবের নজর খেয়াল না করে ভ্রুযুগল মেসেজ চেক করতে উদ্যত হলো। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেক করে দেখলো তাদের দলের একজন কর্মী নয়ন তালুকদার অ্যারেস্ট হয়েছে, তা জানিয়েছে। সারহান দেখে রেখে দিল শুধু। বাবার দিকে তাকিয়ে দেখলো তার বাবা কেমন চোখ করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো না হঠাৎ কি হলো আরশাদ সাহেবের। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে সারহানকে বললেন, তুমি কি চাইছো আজমল আর আমার সম্পর্কে ফাটল ধরুক, দুজনের ভাইয়ের সম্পর্ক ছিন্ন হোক? সারহান বাবার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে না কি নিয়ে কথা বলছে আর সেই বা কি করেছে। বাবা, আপনি কি বলছেন? আরশাদ সাহেব শক্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি সারহান। এইভাবে আমার বিশ্বাস না ভাঙলেও পারতে। আরশাদ সাহেবের কথা শুনে সারহান ভাবলো সে কি করেছে। অনেকটা সময় ভেবেও বুঝতে পারলো না। সারহানকে চুপ থাকতে দেখে আরশাদ সাহেব ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, তোমার ফোনের ওয়ালপেপারের অরিত্রিকার ছবি কি করেছে সারহান? সারহানের আরশাদ সাহেবের কথা শুনে কোনো বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। আজ শান্ত লাগছে। আরশাদ সাহেব ক্রোধ সংবরণ করে ছেলের দিকে তাকালেন। সারহানকে তার অতি শান্ত মনে হচ্ছে, কোনো হেলদোল নেই, তার দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। আরশাদ সাহেবের রাগ যেন মাথা চাড়া দিয়ে উঠল। এমন শান্ত স্বভাব তাকে বিস্মিত করলো। উনি ভেবে পাচ্ছেন না এই সব সকলে জানলে পরিস্থিতি কি হবে। আজমল সাহেব কেমন প্রতিক্রিয়া করবেন। চিন্তায় মাথা কাজ করছে না। সারহানের মনে এমন কিছু ছিল তিনি বুঝতে পারেননি, এমন সন্দেহজনক কিছু খেয়ালও করেননি। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি। তুমি কি চাইছো? আরশাদ সাহেবের কণ্ঠস্বর গম্ভীর, আদেশার্থ মিশে আছে তাতে। সারহান কিছুক্ষণ আরশাদ সাহেবের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। সারহান শান্ত কণ্ঠে জানতে চাইল, আপনি কোনো উত্তর শুনতে চাইছেন, পজিটিভ আর নেগেটিভ? তোমার এই কাণ্ডের জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি হোক আমি চাই না। তোমার বাবা আমি। তোমার মনে কি চলছে ছবিটা দেখে বুঝেছি। যা ভাবছো তা কখনোই সম্ভব নয়। নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আমি চাই না। আজমলও মেনে নেবে না। তোমার থেকে নেগেটিভ মন্তব্যই আশা করেছি। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত বাবা। আমার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আরশাদ সাহেব উঠে দাঁড়ালেন, ধমকে বললেন, তুমি তোমার লিমিট ক্রস করছো সারহান। সারহান হাসলো, বলল, আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে লিমিট ক্রস হয়েছে। অরিত্রিকা তোমাকে কখনো অন্য নজরে দেখেনি, আর তুমি যে তাকে পছন্দ করে এটা নিশ্চয় জানে না। সারহান কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, অরিত্রিকার থেকে জানতে চাও আমায় কোন নজরে দেখে? তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আরশাদ সাহেব দমে গেলেন। সারহান উঠে দাঁড়ালো। বাবার থমথমে মুখ দেখে কিছুটা মজা পেল সে। আরশাদ সাহেব হাড়মানা কণ্ঠে বললেন, তুমি কি অরিত্রিকাকে? সারহান আরশাদ সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ভ্রুক্ষেপহীন ভাবে বলল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আরশাদ সাহেব থ হয়ে বসে আছেন নিজ বিছানায়, মুখ অধিক থমথমে, মুখে কোনো কথা নেই।
একবারও কুশব্দ করেননি। সব কথা যেন গলদেশে আটকে গেছে। ছেলের মনে অরিত্রিকাকে নিয়ে এসব ভাবনা ছিল, তা শুনে এক মুহূর্তে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। অতিশয় চিন্তার রেখা কপালে ফুটে উঠেছে, রগগুলো টান টান হয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেল, তবুও কোনো সুরাহা করতে পারলেন না। এই বয়সে এসে সোনার টুকরো ছেলে যে তার নিজ ভাইকেই তারই বেয়াই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটাই অবাক করেছে আশরাত সাহেবকে। ভাইয়ের সামনে কিভাবে যাবেন ছেলের সম্বন্ধ নিয়ে? স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে সারহান, কিন্তু মেয়ে ঘটিত কোনো রিপোর্ট শোনেননি। আর বিয়ের বয়সে এসে ছেলে যে কাউকে ভালোবাসবে তা যেন আরশাদ সাহেবের কাছে কল্পনাতীত ছিল। ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাই বলে নিজের চাচাতো বোনকে ভালোবাসতে হবে, এটা আরশাদ সাহেবের কাছে কঠিন অন্যায় বলে মনে হচ্ছে এই মুহূর্তে। কঠোর দৃষ্টিতে সারহানের দিকে আরশাদ সাহেব তাকিয়ে আছেন। সারহান চিন্তামুক্ত হয়ে নির্বিকার চিত্তে ফোন টিপে চলেছে সোফায় বসে। মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। এত বড় কথা বাবার সামনে বলে কেমন স্বাভাবিক ব্যবহার করছে তা আরশাদ সাহেব ভেবে পাচ্ছেন না। এই প্রথম কোনো ছেলেকে দেখলেন তিনি নিজ মুখে বিয়ের কথা বলতে, ভাবতে উদ্ভট লাগলো। আরশাদ সাহেব সারহানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আমি আজমলকে বিয়ের কথা বলতে পারবো না। তুমিও এই বিষয়ে কোনো কথা বাড়িতে না বললেই খুশি হব। অরিত্রিকার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। সারহান তাকালো আরশাদ সাহেবের দিকে, তার দৃষ্টি সরল। সে বলল, এখনই চাচার সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই। আর অরিত্রিকাকে ঘিরে ভাবনা মস্তিষ্ক হতে কখনোই যাবে না। ভাবনাগুলো মেমোরি কার্ডে আবদ্ধ নয়, যখন ইচ্ছা চাইলেই ডিলিট করে দিব। আরশাদ সাহেব সারহানের হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তিনি বললেন, তুমি কি চাইছো সঠিক বলবে। অরিত্রিকা আমাদের চৌধুরী বাড়ির ছোট মেয়ে। তোমাদের দুই ভাইকে যতটা স্নেহ করি, ততটা অরিত্রিকাকেও স্নেহ করি। ওকে নিয়ে এমন কিছু করো না যার কারণে আমাদের সম্মানে আঘাত লাগে। সারহান বুঝলো বাবার বিচলিত ভাব। সে জানে আরশাদ সাহেব অরিত্রিকাকে অনেক ভালোবাসে আর স্নেহ করেন। একজন বাবা মেয়েকে যতটা আগলে রাখে ঠিক ততটাই আগলে রাখার চেষ্টা করে। সারহান সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি চাইছি অরিত্রিকা নিজেকে গুছিয়ে নিক। মাত্রই ভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়াশোনা, নিজের জীবন এখনই গড়ে নেওয়ার সময়। নিজেকে কিছুটা সময় দিয়ে জীবনটা গুছিয়ে নিতে থাকুক। আমি না হয় একটু অপেক্ষা করে অরিত্রিকাকে নিজ জীবনে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দুজনের জীবন গুছিয়ে নিব। সারহানের কথা শুনে আরশাদ সাহেব কিছুটা নরম হলেন। তিনি বুঝেছেন ছেলে তার একরোখা, যা চাইবে তা যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। অরিত্রিকাকে সারহান ভীষণ ভালোবাসে, তা আরশাদ সাহেবের আর বুঝতে বাকি রইল না। ভাইকে কিভাবে সবটা বলবেন তিনি? শেষ বয়সে এসে ছেলের জন্য এখন ভাইয়ের মেয়ের বিয়ের কথা বলতে হবে, ভাবতে বিরক্ত হলেন তিনি। চঞ্চল মেয়েকে তার বদ মেজাজি গম্ভীর ছেলের সাথে সহজে বিয়ে দিতে চাইবে না আজমল সাহেব। দুজন দুই মেরুর মানুষ, এদের বিয়ে কি আদৌ সম্ভব? তোমার যে ভয়ঙ্কর রাগ, আজমল তার মেয়েকে তোমার হাতে সহজে দেবে না, এটা মাথায় রেখো। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, আমার রাগ অন্যায়কারীদের ওপর প্রকাশ করি। অরিত্রিকা কোনো অন্যায়কারী নয়, তাই রাগ নয়, ভালোবাসা প্রকাশ করব তার প্রতি। আমার ভালোবাসা অনুভূতি ঠুনকো নয়। জীবন সঙ্গিনীকে কিভাবে আগলে রাখতে হয় তা আমি জানি। লজ্জা করছে না বাবার সামনে ভালোবাসার কথা বলছো? সারহান সোফা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিকভাবে বলল, ভালোবাসার কথা বলেছি, এতে লজ্জা কেন করবে? এমন করে বলছেন, মনে হচ্ছে বিয়ের পর বাসর রাতের কথা আপনাকে বলছি। আরশাদ সাহেব মুখ কুঁচকে বললেন, নির্লজ্জ এটা। আমি অবাক হচ্ছি এটা জেনে তুমি আমার সামনে এসব বলছো। আগে তো এমন ছিলে না। সারহান আরশাদ সাহেবকে ব্যঙ্গ করে বলল, আমি তোমার ছেলে, তোমার গুণগুলোই তো আমি পাবো স্বাভাবিক। মায়ের সাথে রিলেশন তোমার থাকাকালীন ঘটনা আমি শুনেছি, সেগুলো আর না বললাম। এখন আবার বলো না আমি কার মতো হয়েছি। আরশাদ সাহেব ছেলের মুখে এমন কথা শুনে লজ্জা পেলেন। লজ্জা যেন মাথা কাটা যাচ্ছে। সত্যি কথা শুনেই খুব খুব করে কেসে উঠলেন তিনি। এতদিন ছেলেকে নিয়ে গর্ব করেছেন তিনি। সারহান তো তার থেকেও এক ধাপ এগিয়ে, এবং সব গোপন
খবর বাহিরে যাওয়া মানে তার সম্মান শেষ। সারহান আবারও বলে উঠল, প্রস্তুতি নিন আপনার ভাইকে মানানোর। চাচাকে কিভাবে মানাবেন সেটা আপনার ব্যাপার। যদি না মানাতে পারেন তবে আলাদা পন্থা অবলম্বন করতে বাধ্য হব আমি। সারহানের ঠান্ডা মাথার হুমকি শুনে আরশাদ সাহেবের কাশি থেমে গেল। অবিশ্বাসের চাহনিতে ছেলের দিকে তাকালেন। ছেলে তো নয়, যেন মাফিয়া। সারহান আরশাদ সাহেবকে আর কিছু বলল না। ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে গেল। আরশাদ সাহেব সারহানের চলে যাওয়ার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। নিজেকে প্রশ্ন করলেন, এই ছেলে আমার তো। সারহান আরশাদ সাহেবের রুম থেকে বেরোতেই চোখে পড়ল সাদাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সাদাতের কাছে, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সাদাত দরজার পাশ হতে কিছুটা সরে এলো, দাঁত কেলিয়ে বলল, রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তোমরা তো জরুরি কথা নিয়ে আলোচনা করছিলে তাই। সারান ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, তোকে পাহারা দিতে বলা হয়েছে? সাদাত একটু ভাব নিয়ে বলল, বলনি, কিন্তু আমি তো তোমাদের সিক্রেট কথা কেউ জানে না, তাই হেল্প করছি। তোমরা আমাকে ধন্যবাদ জানানো উচিত, অথচ তা না করে কথা শোনাচ্ছ। সারান সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কাজের জন্য তোকে কখনো ধন্যবাদ দিব না। ওয়েট এ মিনিট, তার মানে তুই সব কথা শুনেছিস? সাদাত ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি লুকালো। সে তো সারহান আর আরশাদ সাহেবের কথা সব শুনেছে। ইচ্ছে করে তো শোনেনি। নিচতলায় যাওয়ার সময় অরিত্রিকাকে নিয়ে কথা হচ্ছিল, তখন কি কথা হচ্ছে আগ্রহী হয়ে শুনেছে। প্রথম কথোপকথন শুনে সাদাতের মাথা ঘুরে উঠেছিল। সারহান যে অরিত্রিকার বিষয় নিয়ে এতটা সিরিয়াস জানতো না। বিয়ের কথা শুনে যেন দিন দুনিয়া ভুলে বসেছিল সে। একের পর এক ধাক্কা খেয়েছে সে, এতেই চোখে অন্ধকার দেখছে। সারহান চাপা স্বভাবের, সকলেই জানে। চাপা স্বভাবের আড়ালেও নিজের অনুভূতি দমিয়ে নিজেকে স্বাভাবিক রেখেছে ভাবতেই সাদাতের অবাকতার রেশ আকাশ ছুঁয়েছে। সাদাত মিনমিনে কণ্ঠে বলল, শুনেছি। সারহান সাবধানী কণ্ঠে বলল, যা শুনেছিস তা আর কারো কানে যেন না যায়। সাদাত দ্রুততার সহিত বলল, ঠিক আছে ভাই, কাউকে বলবো না। সারহান সেখানে হতে চলে যাবে এমন সময় সাদাত ডেকে বলল, চল আমার সাথে। সাদাত বলল, কোথায়? আমার রুমে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না তোর সাথে। দুই ভাই মিলে আজ আড্ডা দিব সারা রাত। সাদাত সারহানের কথা শুনে লাফিয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে, কতদিন পর ভাইয়ের সাথে আড্ডা দিবে। ভাবতেই মন খুশি হয়ে গেল। সাদাত আর দেরি করলো না, সারহানের কাছে গেল। সারহান আর সাদাত হাঁটছে, দুজনেই চুপ। সাদাত হাঁটতে হাঁটতে সারহানকে বলল, ভাই একটা কথা বলি, অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে বিষয়টা। সারহান হাঁটতে হাঁটতে উত্তর দিল। বল। সাদাত মুখ গোমরা করে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি ভাই। চাচাতো বোনকে ভাবি ডাকতে হবে, ভাবতেই অদ্ভুত লাগছে। তোমার থেকে তো আমি বেশি টেনশনে আছি। এখন থেকেই অরিত্রিকে ভাবি ডাকার প্র্যাকটিস করা শুরু করতে হবে। আবার তুমি হবে দোলা ভাই। ভাবা যায় কোন দিকে যাব আমি? মাথা ঘুরে যাচ্ছে তো। সারহান হাঁটা থামিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে দিয়ে বলল, এসব নিয়ে টেনশন না করে পড়ালেখা নিয়ে টেনশন কর, তাও রেজাল্ট ভালো হবে। সাদাত চুপ মেরে গেল। সারহান সাদাতকে পিছু ফেলে নিজ রুমে প্রবেশ করলো। সাদাত গোমরা মুখে সারহানের পিছু পিছু গেল। সকাল সকাল সারহানের বন্ধু মহল চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাতেই রওনা দিয়েছিল। সকাল থেকেই তানিয়া বেগম, সাথী বেগম মেহমানদের আপ্যায়নের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। রায়, মুন, প্রিহাল, ইফাত ফ্রেশ হয়ে সকলের সাথে সকালের খাবার খেয়েছে। আরশাদ সাহেব আর আজমল সাহেব খাওয়া দাওয়া করে নিজেদের অফিসে গিয়েছেন। আরশাদ সাহেবের রাতের ঘটনার পর থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। সারহানকে এড়িয়ে চলেছেন তিনি। সারহানের বন্ধু মহলের সাথে দু একটা কথা বলেছিলেন। বাড়ির কারোর সাথেই তেমন একটা কথা বলছেন না, গম্ভীর হয়ে আছেন। আজমল সাহেব আরশাদ সাহেবের আজব ব্যবহার খেয়াল করলেও তেমন পাত্তা দেননি। অফিসের দেরি হয়ে যাওয়ায় কোনো মতে সকলের সাথে কথা বলে দুই ভাই বেরিয়েছেন। সকালের খাবার খেয়ে সকলেই ছাদে উপস্থিত। শুধু তানিয়া বেগম, সাথী বেগম সাদাত পাতে। তারা দুজনে কাজে ব্যস্ত। এখনো সাদাত বাড়িতে নেই। অরিত্রিকা ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি দেখতে ব্যস্ত। কেমন ব্যস্ততা দেখে এক গাড়িকে পিছু ফেলে নিজ গন্তব্যে ছুটে চলেছে। যানবাহন ভরপুর রাস্তাঘাট। মানুষও প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থানে যাচ্ছে।
কি দ্রুততার সহিত জীবন চক্র চলছে। সকাল 10টা বেজে গেছে। আজ আকাশ মেঘলা। মেঘলা আকাশে মেঘগুলো তুলোর ন্যায় উড়ে যাচ্ছে। দেখতে মন্দ লাগছে না। শীতল বাতাস বইছে। রোদেরও তেমন দেখা মিলছে না। হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। প্রকৃতি আসলেই মন ভালো করে দেয়। আজও বৃষ্টি নামবে ভাবতেই অরিত্রিকা লম্বা শ্বাস টেনে নিল। এই তো 1.5 মাস আগেও বৃষ্টি হয়েছিল। সময়টা অনেক কষ্টকর ছিল। সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল সে। আচ্ছা, সারান ভাইকে যে জ্বরের ঘরে কি বলেছিল তা আজও সারানের থেকে উদ্ঘাটন করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সারান বিষয়টা এড়িয়ে গেছে। অরিত্রিকা চুলগুলো হালকা বাতাসে নড়ছে। গভীর ভাবনায় মত্ত আছে। সারহান আজ ব্যস্ত তার বন্ধু মহলের সাথে। সকলে আজ আড্ডায় মজেছে। এতদিনের নানা জমে থাকা কথা নিয়ে যেন আড্ডা জমে উঠেছে। সাদাত ভার্সিটিতে গিয়েছে কিছুক্ষণ আগে। কিছুদিন পরেই পরীক্ষা, তাই ক্লাস মিস দেওয়া যাবে না। ঋত্বিকা, তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের সাথে জয়েন হও। অরিত্রিকার মনের কণ্ঠস্বর শুনে তড়িৎ বেগে পেছনের দিকে তাকালো। মনে একা নয়, রায়ও আছে। অরিত্রিকা সংকোচ নিয়ে বলল, ফ্রেন্ডরা মিলে সকলে আড্ডা দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কি করব? মন বলল। আমাদের সাথে আড্ডা দিবে? অরিত্রিকা বলল। আপনারা সকলে আড্ডা দিন, আমি এখানেই ঠিক আছি। রায় তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল, বড়দের কথা শুনতে হয়। আমরা তোমার অনেক সিনিয়র, আর আমাদের কথা শুনছো না? অরিত্রিকা ভড়কে গেল। রায় অরিত্রিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাদের আপু বলেছ, অথচ আপুদের সাথে আড্ডা দিতে সংকোচ করছো, এটা কেমন কথা? অরিত্রিকা আসলে লজ্জা সংকোচের কারণে সবার সাথে আড্ডা দিতে যায়নি। যতই বড় হোক, তার থেকে বড় বলে কথা। ছোট হয়ে বড়দের আড্ডা মহলে থাকার দৃষ্টিকটু দেখায়, তাই দূরে দাঁড়িয়েছিল। সারহান, প্রিহাল, ইফাত নিজেদের মাঝে কথা বলছে। সারহান নিজে ইলেকশন করবে, তাও আবার এই বিপদে। এটা শুনে সকলেই আশ্চর্যিত হয়েছে। আজই সারহান তাদের জানালো। এই নিয়ে 3 বন্ধু আলাপ শুরু করে দিয়েছে। মন, রায়, অরিত্রিকা 3 জনই সারহানদের কাছে আসলো। দেখলো 3 জনেই রাজনৈতিক আলাপে ব্যস্ত। রায় বিরক্ত হয়ে বলল, তোদের এসব রাজনৈতিক আলাপ বাদ দে। 3 জনই থেমে গেল। তখনই 3 জনই রায়ের দিকে তাকালো। সারহান রায়ের কথায় তাকালেও তার দৃষ্টি আটকালো অরিত্রিকার দিকে। কাঁচুমাচু ভঙ্গিতে মনের পাশেই দাঁড়িয়ে আছে। মন বলল, এতক্ষণ এত বক বক করলি, ভুলে গেছিস আমাদের সাথে ঋত্বিকা আছে? বেচারা মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। অরিত্রিকা মনের কথার বিরোধিতা করে বলল, না না, আমি মন খারাপ করিনি, এমনি দাঁড়িয়েছিলাম। প্রিহাল বলল, সত্যি মন খারাপ করনি তো? আসলে অনেকদিন পর সারানের সাথে সামনাসামনি আবার দেখা হলো, তাই কথায় এতটাই ব্যস্ত হয়েছিলাম, তোমাদের কথা আমাদের মনেই ছিল না। অরিত্রিকা ধীরে বলল। আমি কিছু মনে করিনি ভাইয়া। প্রিহাল মনকে বলল। দেখেছি অরিত্রিকা মন খারাপ করেনি। মন প্রিহালকে মুখ বাঁকালো। রায় সবার উদ্দেশ্যে বলল, গাইস, আমি ভেবেছি আজ বিকেলে আমরা আমাদের ভার্সিটিতে ঘুরতে যাব। সকলে মিলে আমাদের সাথে যোগদান করবে সাদাত, অরিত্রিকা আর ইশরা। অনেক মজা করব। সারহানের প্রস্তাবটা পছন্দ হলো। সে বলল, ঠিক আছে, যাওয়া যায়। ইফাত আর প্রিহালও দ্বিমত করলো না। তারাও রাজি হয়ে গেল। সারহান আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে বলল, আবহাওয়া খারাপ, হয়তো বৃষ্টি হবে, তোরা ভেতরে যা। সারহানের কথা শুনে সকলে খেয়াল করলো আসলেই অন্ধকার হয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বাতাসের বেগও বেড়েছে। সারহানের বন্ধু মহল আর দেরি করলো না। ছাদে দ্রুত পায়ে ছুটলো নিচে। সারহান নিচে যাবে, তখন দেখলো অরিত্রিকা এখনো ছাদে দাঁড়িয়ে আছে। সে আর না গিয়ে অরিত্রিকার কাছে আসলো। অরিত্রিকা সারহানকে পাশে এসে দাঁড়াতে দেখে কিছুটা চমকে গেল। সারহান ভরাট কণ্ঠে শুধালো, আজও কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে। সারহান প্রগাঢ় দৃষ্টিতে অরিত্রিকার পানে চাইল। অরিত্রিকাকে কেমন উদাস মনে হচ্ছে। সারহান কিছুটা বিচলিত ভাব অনুভব করলো নিজের মাঝে। চিন্তিত হলো সে। সারহান বিচলিত ভাব বুঝতে না দিয়ে বলল, কি হয়েছে? অরিত্রিকা সারহানের দিকে তাকালো। বলল, জানি না, কিন্তু ভালো লাগছে না, অস্থির লাগছে খুব। সারহান অরিত্রিকার কথা শুনে নিজ হাতের উল্টো পাশ দিয়ে অরিত্রিকার কপালে ছোঁয়ালো। তাপমাত্রা স্বাভাবিক। সারহান হঠাৎ কপালে হাত ঠেকানোতে অরিত্রিকা চমকে উঠল।
তার শরীর শিরশির করে উঠল। সে এক ধাপ পিছিয়ে গেল। সারহান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, জ্বর আসেনি তো? তাহলে কি মন খারাপ? অরিত্রিকা উত্তর দিল না। সারহান শাসনের স্বরে বলল, আজ মন খারাপ থাকলেও বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকবার কি হয়েছিল মনে আছে? অরিত্রিকা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল। হুম। সারহান কিছুটা মজার ছলে বলল, তোর জ্বরের কারণে কিন্তু তোর মনের আশা পূরণ হয়েছে। অরিত্রিকা অবুঝ কণ্ঠে বলল। কিভাবে? সারহান অদূর আকাশে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, কারো ভালোবাসার মানুষকে হারানোর আহাজারি শুনেছিলাম। ভালোবাসার গোপন অনুভূতির নাগাল পেয়েছিলাম। আমার মরুভূমির ন্যায় শুকনো হৃদয়ে প্রথমবারের মতো বৃষ্টি নেমেছিল। বিচলিত হয়েছিল মন। তবে তার আহাজারি কষ্টে জর্জরিত কথাগুলো ভালোবাসার মানুষটি শুনেছিল। সময়টা বর্ষাকাল, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে ধরণী। পরন্ত বিকেল, কিন্তু বোঝার উপায় নেই। সাদা ধূসর মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আসছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার আগেই মানুষজন নিজেদের বাড়ির পথে পা বাড়াচ্ছে। বৃষ্টি স্নাত শহরের পরিবেশ মনোমুগ্ধকর। শীতল আরাম আবহাওয়া বৃষ্টিপ্রেমীদের জন্য বৃষ্টি বিলাসের দারুণ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেস্টুরেন্টে বসে আছে সারহান। তার সাথে সাদাত, অরিত্রিকা, ইশরা আর সারহানের বন্ধু মহল উপস্থিত। সকলেই মন খারাপ করে বসে আছে, কারণ বৃষ্টি। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে কাঠ ফাটা রোদের দেখা মিলেছিল। বিকেলেও তাদের বেরোনোর সময় বৃষ্টি ছিল না। আবহাওয়া স্বাভাবিক ছিল, তাই সকলে মিলে ঘুরতে এসেছে। ভার্সিটিতে অল্প কিছু জায়গা ঘোরা শেষ করতেই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছিল। উপায়ান্তর না পেয়ে সকলেই রেস্টুরেন্টে এসে বসেছে। রাতের ডিনার শেষ করে তারপর সকলেই বাড়ি ফিরবে। আজ আর ভার্সিটিতে আঙিনায় বসে আড্ডা দেওয়া হলো না। অরিত্রিকা, ইশরা আর মুন আর রাইস রেস্টুরেন্টের পূর্ব দিকের একটা টেবিলে বসে আছে। সেখানে হতে থাই গ্লাস ভেদ করে স্পষ্ট ভার্সিটির মেইন গেট দেখা যাচ্ছে। তার পাশের টেবিলে বসে আছে সারহান, সাদাত, প্রিহাল আর ইফাত। এখনো খাবার কিছু অর্ডার করা হয়নি। সারহান ওয়েটারের জন্য অপেক্ষা করছে। কিছুটা সময় যেতেই ওয়েটার অরিত্রিকা টেবিলে কে কি খাবার খাবে তার অর্ডার নিতে শুরু করলো। অরিত্রিকা ইশরার সাথে কথা বলছে। অনেকদিন পর দুজন একসাথে হয়েছে। পেটে অগণিত কথা জমা হয়েছে, তা দুজনে আদান প্রদানে ব্যস্ত। মুন ওয়েটারকে বলল, আমাদের 4 জনের জন্য কোল্ড কফি আর চাউমিন। ওয়েটার তা লিখে নিয়ে সারহানের টেবিলে গেল অর্ডার নেওয়ার জন্য। সারহান নিজেদের পছন্দসই খাবার অর্ডার করে ওয়েটারকে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ওই টেবিলে 3টা কোল্ড কফি আর একটা হট কফি দিবে। ওয়েটার ভরকে গিয়ে বলল। ওয়েটারের কথা শুনে অরিত্রিকা সহ সকলেই সারহানের দিকে তাকালো। উচ্চস্বরে কথা বলায় সকলেই কৌতূহলী হলো সারহানের এমন ব্যবহারে। মন কৌতূহল বশত প্রশ্ন করলো, কোনো সমস্যা? হট কফি অর্ডার কেন করছিস? কে খাবে? সারহান উত্তর দিল, অরিত্রিকার জন্য অর্ডার দিয়েছি। ঠান্ডা জাতীয় কিছু খেলেই অসুস্থ হয়ে পড়বে। মন বলল, অরিত্রিকা তো কিছু বলেনি, তখন আমিও জানতাম না। দেখছিলি না, কথা বলায় ব্যস্ত ছিল। হুম। সারহান আর কিছু বলল না। মনোযোগী হলো প্রিহাল আর ইফাতের সাথে কথা বলায়। সাদাতের তো পেটে ঘুরঘুর করছে। রাতে যে কথাগুলো শুনেছে এখনো তার মাথায় সেগুলোই গোল গোল ঘুরছে। সারা রাত এগুলোই ভেবেছে সে। কতদিন কথাগুলো চেপে রাখবে সে ভেবেই লম্বা লম্বা শ্বাস নিল সে। অরিত্রিকা সারহানের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তার ঠান্ডা জাতীয় কিছু খেলেই সমস্যা হয়। আগে তো কখনো সে বলেনি, তবে জানলো কি করে? জানলেও তো আগে অনেকবার সারহানের সামনে আইসক্রিম খেয়েছে, তাও তো একবারও নিষেধ করে না খেতে। তবে আজ হঠাৎ নিষেধ করছে কেন? অল্পতেই অরিত্রিকা চিন্তিত হলো। তবে এতটুকু কেয়ার করেছে ভাবতেই মন ভালো লাগায় সিক্ত হয়ে উঠল। ভালোবাসার মানুষটির অল্প খেয়াল রাখা তাকে আবেশিত করে তুলেছে তাকে। ইস, কল্প পুরুষটি যে কবে যে তার হবে! অল্প অল্প যত্ন ভালোবাসায় কবে যে সিক্ত হবে সে! সকাল হতেই নানা ভাবনায় বিভোর সে। আজ
ছাদে সারহানের হেয়ালিপূর্ণ কথায় অরিত্রিকা এতটুকু বুঝেছে, সে হয়তো জ্বরের ঘোরে সারহানকে কিছু একটা বলেছিল। সে কি তার মনে জমে থাকা অনুভূতি সারহান ভাইয়ের কাছে নিজের অজান্তেই বলে দিয়েছিল? সকাল থেকেই মনে করার চেষ্টা করেছে সেদিন রাতে কি হয়েছিল, কিছুতেই মনে করতে পারছে না। সে তার অব্যক্ত ভালোবাসার কথা বলে দিল। সারহান ভাই এত স্বাভাবিক কেন ছিল এই সম্পর্কে কিছুই তো বলেনি তাকে। ঈশা অরিত্রিকাকে গভীর ভাবনায় মত্ত থাকতে দেখে বলল, এই অদ্রিকা, কি হয়েছে বলতো? সে দুপুর থেকে দেখছি এমন চুপচাপ আছিস। অরিত্রিকা ঈশার দিকে তাকালো, ভাবুক স্বরে বলল। আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। ঈশা আগ্রহী হয়ে বলল, কি? আমার মনে হয় সারহান ভাই আগে থেকেই জানতো আমি তাকে ভালোবাসি। ঈশা চমকে উঠে বলল, এসব কি বলছিস? কিভাবে জানলো? অরিত্রিকা সেই সময় ডুবে গিয়ে আওড়ালো। মনে হচ্ছে সারহান ভাই আর রিফা আপুর বিয়ের কথা শুনে মন খারাপ করেছিল, তাই বৃষ্টিতে ভিজেছিলাম। এতেই কি ধুম জ্বর এসেছিল। সেদিন নাকি সারহান ভাইকে জ্বরের ঘোরে কোনো কথা বলেছিলাম। হয়তো সারহান ভাইকে আমার গোপনে আগলে রাখা তাকে ঘিরে অনুভূতির কথা বলেছিলাম, তাই উনি জেনে গেছেন। অনেকবার জানতে চেয়েছি আমি সেদিন কি বলেছিলাম, কিন্তু উনি তা খোলাসা করেননি। আজ ওনার সকালে বলা কথায় মনে হলো হয়তো উনি বুঝেছিলেন আমার মনে ওনার জন্য প্রণয়াভূতি আছে। ঈশা কপাল চাপড়ে বলল, আমি তো তোদের প্রেম কাহিনী কিছুই বুঝি না। একজন ভালোবাসা প্রকাশ করে, আরেকজন দেখেও না দেখার ভান করে থাকে। এসব প্রেম কাহিনী আর কতদিন চলবে তোদের? একটা কাজ করি, মামুন ভাইকে বলি তুই সারান ভাইকে ভালোবাসিস, দুজনকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। অরিত্রিকা চোখ রাঙিয়ে বলল, একদম এসব বলতে যাবি না। বাবা জানলেই নতুন করে ঝামেলা হবে বাড়িতে। আমি চাই না এমন কিছু হোক। ঈশরা বলল, তাহলে আর কি, সারান ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাক। সারান ভাই যে মানুষ, আমার মনে হয় না তার মনে তোর জন্য ফিলিংস থাকলেও তা প্রকাশ করবে। অপেক্ষা করতে করতে না বুড়ি হয়ে যাস। ঈশরা সঠিক কথা বলেছে। অরিত্রিকা জানে সারহান কখনো নিজের মনের কথা কাউকে বলে না। সে সারহানের প্রতি বিরক্ত হলো। সেও আর এই যন্ত্র মানবকে কিছুতেই বলবে না। নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করা একদম ভুল হয়েছে তার। মন অরিত্রিকা আর ঈশরার দিকে খেয়াল করে দেখলো দুজনেই ফিসফিসিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে। রাইও খেয়াল করেছে, তবে কিছু বলেনি, হয়তো গোপন কোনো কথা বলছে। সে আর মন তো ভার্সিটি লাইফের ক্লাসরুমে স্যারকে লুকিয়ে কত কথা বলেছে। ভাবতেই আবেগী হলো সে। সময় কেন এত দ্রুত চলে যায়? সুন্দর মুহূর্ত কি আটকে রাখার কোনো উপায় নেই? নেই। থাকলে হয়তো জীবনের সেরা মুহূর্তগুলো আটকে রাখা যেত। মন চোখ ছোট ছোট করে বলল, তোমরা দুজনে কি এমন গোপন কথা বলছো যা আমাদের বললে প্রবলেম হবে? অরিত্রিকা আর ঈশরা কথা থামিয়ে একে অপরের দিকে তাকিয়ে মেয়েকি হাসলো। অরিত্রিকা আমতা আমতা করে বলল, আপু তেমন কিছু নয়। মন ভ্রু বাঁকিয়ে বলল, সত্যি তো? কিছু লুকাচ্ছ না তো? না না, কিছু লুকাইনি। তাহলে বলো দুজনে কি বলছিলে, আমরাও একটু শুনি। অরিত্রিকার মুখখানা ছোট হয়ে গেল। সে অস্বস্তি নিয়ে তাকালো মন আর রায়ের দিকে। কি উত্তর দিবে সে? ঈশরা অরিত্রিকার অস্বস্তি ভাব বুঝতে পারলো। ঈশরা হাসার ভান করে বলল, আরে আপু, অদ্রিকা তো তার বয়ফ্রেন্ডের কথা বলছিল আমায়। ওর বয়ফ্রেন্ড নাকি ওকে ইদারিং ইগনোর করছে, তাই না অদ্রিকা? মন আর রায় হতবাক হয়ে তাকালো অরিত্রিকার দিকে। তাদের বিশ্বাস হচ্ছে না অরিত্রিকার বয়ফ্রেন্ড আছে। অরিত্রিকার বয়সে তারা বিএফটি কিছুই বুঝতো না। অরিত্রিকা চোখ বড় বড় করে ফেললো। টেস্টা সবার সামনে কি বলল? এভাবে ফাঁসিয়ে দিল। এখন নিশ্চয়ই জানতে চাইবে তার বিএফকে। উফ, ঝামেলা তার পিছু ছাড়ে না কেন? রাই হতবাক হয়ে শুধালো, তোমার বয়ফ্রেন্ড আছে অরিত্রিকা? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। মনও তাল মিলিয়ে বলে উঠল, আমারও। ঈশরার এতক্ষণ মনে ছিল না এখানে সারহান ভাইও উপস্থিত আছে। মনে পড়তেই জিভে কামড় দিল। কি বলে ফেললো সে? ঈশরা সারহানের দিকে তাকালো, দেখলো সারহান কপাল কুঁচকে তাদের দিকেই তাকিয়ে আছে। সে ভীত হয়ে চোখ সরিয়ে নিল। ভয়ে ঢোক গিলতে লাগলো। অরিত্রিকা আজ সুযোগ পেয়েছে। এই সুযোগে সারহান ভাইকে একটু জ্বালাতে পারবে। তাকে পাত্তা দেয় না। এবার কিভাবে শিক্ষা দিতে হয় সে দিবে। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তিতে বলল, আপু আছে তো।
উপস্থিত সকলেই বিস্মিত হলো। অরিত্রিকা চোরা চোখে পাশের টেবিলে তাকালো। সারহান জ্বলন্ত চোখে তাকিয়ে আছে, জল শক্ত, মুখে গম্ভীর ভাব আরো ফুটে উঠেছে। মনে হচ্ছে চোখ দ্বারা ভস্ম করে দিবে তাকে। সে ওই দৃষ্টিতে পাত্তা দিল না। সাদাত অরিত্রিকার কথা শুনে হা হয়ে গেছে। এই মেয়ের বয়ফ্রেন্ড কোথা থেকে টপকালো হঠাৎ? তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মন স্বাভাবিকভাবে বলল, এই বয়সে বয়ফ্রেন্ড থাকতেই পারে। তো তোমার বয়ফ্রেন্ড কি করে? অরিত্রিকা মৃদু হেসে বলল। আপাতত পড়াশোনা শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত। মন মজার ছলে বলল, বাহ, রাজনীতিবিদ। এই শোনো, রাজনীতি করা ছেলেকে সহজে বিশ্বাস করো না, একটু বাজিয়ে দেখো, ওদের আবার ক্যারেক্টারের প্রবলেম হয়। অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, আপু, উনি অনেক ভালো। ওনার ক্যারেক্টার একদম সোনার মতো ঝকঝকা, কোনো খুঁত নেই। রাই অরিত্রিকাকে লাজুক হাসতে দেখে বলল। ব্রাশ করেছো? অরিত্রিকা লজ্জায় দু হাতে মুখ ঢাকলো। সারহানের জ্বলন্ত চোখ নিভে এলো। শান্ত হলো সে। এক মুহূর্তের জন্য বক্ষে তাণ্ডব উঠেছিল যেন। অরিত্রিকার মুখে বিএফের কথা শুনে প্রচন্ড রেগে গিয়েছিল সে। মেয়েটা যে তাকে জ্বালিয়ে মারছে, এ নিয়ে বিনিয়ে সকলের সামনে তাকে বিএফ স্বীকার করলো। সে বুঝতে পেরেছে ইচ্ছে করে অরিত্রিকা কথাগুলো বলেছে। এই মেয়ে তার অতিবাহিত রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজও বোধহয় দু চোখে ঘুম আসবে না। ওয়েটার খাবার নিয়ে হাজির। 2 টেবিলে খাবারগুলো সার্ভ করে দিল। পরিবেশ স্বাভাবিক হয়েছে, তবে রাই আর মন মিটমিটি হাসছে। অরিত্রিকা এতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোনো রকম লজ্জা আড়াল করে খেতে লাগলো। বাইরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, এখন বৃষ্টি নেই বললেই চলে। সন্ধ্যা হয়ে এসেছে, হালকা অন্ধকারাচ্ছন্ন ভাব। শীতল বাতাস বইছে চারিদিকে। অদ্ভুত প্রশান্তিকর পরিবেশ। আজ অনেকটাই নিরিবিলি ভার্সিটি এরিয়া। বৃষ্টি থাকায় তেমন মানুষ নেই। হালকা বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে পানি পানি হয়ে আছে। রাস্তার দুপাশে পানি জমেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ পুরো এরিয়া ঘুরেছে সারহানেরা। চায়ের দোকানে চা খেয়েছে। বর্ষার সময় চা খেতে ভালোই লাগে। প্যারিস রোডে সারহানদের জন্য অপেক্ষা করছে অরিত্রিকা, ইশরা, মুন আর রাই। সারহান, প্রিহাল আর ইফাত পরিচিত একজনের সঙ্গে দেখা করতে গিয়েছে। সেখান হতে ফেরার সময় পার্কিং প্লেস থেকে গাড়িগুলো নিয়ে অরিত্রিকাদের সাথে নিয়ে বাড়ি ফিরবে। সাদাত তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে গিয়েছে। সাদাতের কয়েকজন ফ্রেন্ড ভার্সিটির হলে থাকে। অরিত্রিকার পা ব্যথা করছে। আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। আজ যে কেন ঘুরতে এসেছিল? বৃষ্টির কারণে তেমন একটা ঘুরতেও পারলো না, ছবিও তোলা হলো না। ভেবেছিল সবাই মিলে অনেকগুলো ছবি তুলবে, তাই সাদাতের ক্যামেরাটাও আনা হয়েছিল। বৃষ্টি এসে প্ল্যানে পানি ঢেলে দিল। মোনার রায় নিজেদের মাঝে কথা বলছে। অরিত্রিকা তাদের দেখে বিরক্ত করলো না। অরিত্রিকা বিরক্ত নিয়েই ইশরাকে বলল, সারহান ভাই আসতে দেরি আছে, চল সামনে থেকে একটু ঘুরে আসি। ইশরা বলল, কোথায় যাবি? অরিত্রিকা বলল, চল এমনি রাস্তায় হাঁটবো। অরিত্রিকা হাত ধরে টেনে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। এদিকটায় অনেকটাই অন্ধকার। অরিত্রিকা নিজের হাতে থাকা ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দিল। রাস্তামুখী আলো তাক করে হাঁটতে লাগলো দুজনে হাঁটতে মোটেও খারাপ লাগছে না। হিমেল হাওয়া, ভেজা গাছপালা, মাটির গন্ধ উপভোগ করতে করতে দুজন হেঁটে চলেছে। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছে অরিত্রিকা। অরিত্রিকার হঠাৎ মনে হলো পেছনে কেউ একজন আসছে। অনেকটা সময় ধরে অরিত্রিকা খেয়াল করলো কারোর অস্তিত্ব, কারোর পদধ্বনি টের পাচ্ছে সে। এখন সে শিওর হলো কেউ তো একজন আছে যে তাদের দুজনকে ফলো করছে। সে বেশ অনেকটা ভয় পেয়েছে, তবু প্রকাশ করলো না। ইশরার হাত টেনে দ্রুত হাঁটতে লাগলো। অরিত্রিকা হঠাৎ দ্রুত পায়ে যাচ্ছে দেখে ইশরা বলে উঠল, আরে আস্তে যা, এমন ভাবে টানলে তো রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়বো। অরিত্রিকা ধীরে বলল, আমার মনে হচ্ছে পেছনে কেউ একজন ফলো করছে। ইশরা ভয় পেয়ে গেল। তাদেরকে কে ফলো করবে? সে কি পেছনে তাকিয়ে দেখে কেউ আছে নাকি? সে সাহস নিয়ে ঢোক গিলে পেছনে ভীতু চোখে তাকালো। তাকাতেই দেখলো কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচলো। ইশরা বলল, পিছনেতে কাউকে দেখলাম না, চল এই রাস্তা দিয়ে ফিরে যাই। অরিত্রিকা চটজলদি বলে উঠল, এদিক দিয়ে যাব না, যদি সত্যি ফলো করে তাহলে তো বিপদ আছে। আর একটু গেলেই বাম দিকে রাস্তা আছে, ওই দিক দিয়ে যাব।
ইসরা কিছুটা চিন্তা করে বলল, সারহান ভাইয়াকে কল কর। অরিত্রিকা যেন আশার আলো দেখলো, সে বলল। ঠিক বলেছিস। অরিত্রিকা দাঁড়ালো। রাস্তার এক পাশে মানুষের তেমন আনাগোনা নেই, স্থানটি নিরিবিলি বলা চলে। দুই পাশে আম বাগান থাকায় নির্জন লাগছে, কেমন ভুতুড়ে পরিবেশ। অন্য সময় হলে মানুষে ভরপুর থাকে, কিন্তু আজ বৃষ্টি হয়েছে তাই তেমন কেউ এদিকটায় নেই। অরিত্রিকা ফোনের লক খুলে কল লিস্ট ঘেটে সারহানের নাম্বারে কল করতে যাবে, এমন সময় তার হাতে টান পড়ল। তার ফোন ছিটকে পড়ল রাস্তায়। অরিত্রিকা ভয়ে পিছনে তাকালো। দুজন দানবের মতো লোক বিশ্রী হাসি হাসছে। তাদের মধ্যে একজন অরিত্রিকার হাত শক্ত করে চেপে ধরেছে। ইশরাও ভয় পেয়ে গেছে। দুজন বগাটের মতো মানুষকে দেখে কিছুটা পিছিয়ে গেল। দুজনেই ভয়ে আতঙ্কে সিটিয়ে গেছে। অরিত্রিকার হাতে ব্যথা লাগছে, তার চোখ ছলছল করে উঠল। সে হাত ছাড়ানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু দানবের ন্যায় মানুষটির থেকে ছুটতে পারছে না। ইশরার ভয় লাগলেও সে সাহস সঞ্চার করে দৌড়ে অরিত্রিকার হাত ছাড়াতে যাবে, এমন সময় আরেকটি লোক ইশরার হাত ধরে শক্তি প্রয়োগ করে ছুঁড়ে ফেললো বাগানের দিকে। ইশারা এক আম গাছের কাছে গিয়ে ছিটকে পড়ল। তার কপাল গিয়ে গাছের গোড়ায় থাকা ইটের টুকরোর সাথে সজোরে আঘাত লাগলো। মাথা ঘুরে উঠল তার। চোখের পলকেই কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো সে। চোখ খোলা হয়ে আসছে তার। অরিত্রিকা ঈশ্বরের অমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। হালকা আলোয় দেখা যাচ্ছে কপালের রক্তধারা। কিভাবে বাঁচাবে সে? নিজেদের বাঁচাতে চিল্লাতে এমন সময় লোকটি অরিত্রিকার মুখে রুমাল চেপে ধরল। অরিত্রিকা ছটফট করতে করতে একটু সময় পর ঢলে পড়ল রাস্তায়। এর মাঝে কালো মাইক্রোবাস এসে থেমেছে। দুজন লোক আর দেরি করলো না, অরিত্রিকাকে মাইক্রোবাসে তুলে গাড়ি স্টার্ট দিল। ইশরা মাটিতে পড়ে আছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। চিৎকার করার শক্তিটুকু নেই তার মাঝে। ঘোলা চোখে অরিত্রিকাকে নিয়ে যাওয়া দেখলো, কিন্তু সে অসহায়, কিছু করতে পারলো না। ভাবতেই দুফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ল। ছটফট করতে করতে ধীরে ধীরে চোখ বুজে এলো তার। আজই বোধহয় সব শেষ, আর হয়তো কারোর সাথে দেখা হবে না। সে মুহূর্তেই হারিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন অতল গহীনে। অন্ধকারেই পড়ে রইল ইশারার রক্ত আর কাদায় মাখা দেহখানা। রাতময় ঝড় বৃষ্টি শহর জুড়ে তাণ্ডব চালিয়েছে। বজ্রপাত, ঝড় ও দমকা হাওয়া পরিবেশ অশান্ত করে তুলেছিল। রাত পেরিয়ে ভোর হয়েছে, ঝড় বৃষ্টি নেই এখন। পরিবেশ অশান্ত থেকে শান্ত হয়ে গেছে। রাতে ঝড় যেন বিধ্বংসী রূপ ধারণ করেছিল। শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাছপালা রাস্তার মাঝখানে ভেঙে পড়েছে। গাড়ি চলাচল আপাতত অনেক জায়গায় বন্ধ। নেটওয়ার্কেরও খুব করুণ অবস্থা। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব লীলা শেষে ভোর থেকেই অবশেষে জনমানুষ একটু স্বস্তি পেয়েছে, কিন্তু প্রেমিক পুরুষের বুকের ঝড় এখনো থামেনি। তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইচ্ছে মতো। কখন প্রেয়সীকে খুঁজে পাবে? সারহান সারা রাত থানায় কাটিয়েছে। সে ভার্সিটি থেকে সরাসরি থানায় পুলিশের সাথে কথা বলতে এসেছিল। পুলিশ পরিচিত, তাই ইনভেস্টিগেশন তখনই শুরু করার চান্স বেশি ছিল। সারা রাত জেগে থাকার আর দুশ্চিন্তার কারণে সারহানের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুখশ্রী অতিশয় গম্ভীর, চুলগুলো উস্কো খুস্কো, কপালের রগগুলো দৃশ্যমান। রাতে বৃষ্টিতে ভিজে উবুজুবু অবস্থা হয়েছিল। ভেজা শরীরে ছুটেই এসেছিল থানায়। সারা রাতে ভেজা শার্ট শুকিয়ে গিয়েছে, অথচ এসব দিকে তার খেয়াল নেই। গভীর ভাবনায় মত্ত সে। গত রাতের কথা মনে পড়ল তার। মুন আর রায়ের সাথে অরিত্রিকা আর ইশরাকে না দেখতে পেয়ে সকলেই গভীর চিন্তায় পড়ে যায়। যে যার মতো খুঁজতে শুরু করে। কিছু সময় পরে আকাশ হতে ঝকমকিয়ে বৃষ্টি নামে। বজ্রের হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছিল। বৃষ্টিকে তোয়াক্কা না করে দুজনকে খুঁজতে উদ্গ্রীব হয়ে যায়। সারহান চিন্তিত হলেও তার মনে হয়েছিল হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, খুঁজলেই পেয়ে যাবে। অরিত্রিকার ফোনে সারহান কল দিয়েছিল, সেই মুহূর্তে ফোন বন্ধ দেখাচ্ছিল। ইশরাকেও কল করলেও ফোন বেজে যাচ্ছিল, অথচ কেউ কল ধরছিল না। এতেই সারহানের টেনশনের মাত্রা বৃদ্ধি পায়। মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, দুজনের কোনো বিপদ হয়নি তো? প্রিহাল আর সারহান বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে আমবাগানের কাছে আসে। নির্জন স্থান, ল্যাম্পপোস্টের আলোয় হালকা আশপাশ দেখা যাচ্ছে। চারিদিকে তীক্ষ্ণ নজরে অবলোকন করে সামনের দিকে এগিয়ে যেতেই দুজনেই দেখতে পেল কেউ একজন আম গাছের কাছে পড়ে আছে। তারা দৌড়ে সেখানে গেল। সারহান কাছে গিয়ে খেয়াল করতেই বুঝতে পারল এটা ইশরা।
ইশরার মুখের উপর চুল এলোমেলো হয়ে পড়ে থাকায় সারহান তা সরিয়ে দেখলো রক্তে পুরো মুখ লাল হয়ে আছে। তা দেখে সারহান আর প্রিয়াল চিন্তিত হলো। সারহান প্রিহালকে ইশরাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলল। প্রিহাল দৌড়ে গাড়ি আনতে যায়। মিনিট খানেক পরে গাড়ি নিয়ে ফিরতেই সারহান ইশরাকে পাজা কোলে তুলে গাড়িতে তুলে দিল। ভেতরে রায় বসেছিল, সে ইশরাকে ভালোভাবে শুয়ে দিল সিটে। ইশরার মাথা আস্তে করে নিজের কোলের উপর রাখলো। ইশরার করুণ অবস্থা দেখে কেঁদে উঠল রায়। প্রিহাল আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দেয়, রওনা দিয়েছিল হাসপাতালের দিকে। সারহান, মুন, ইফাত পুরো ভার্সিটি খুঁজেও অরিত্রিকার কোনো হদিশ পায়নি। শুধু অরিত্রিকার ভাঙাচোরা ফোন রাস্তায় পেয়েছিল। সারহান বাইরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে মূর্ছে পড়ছিল। তার মনের মাঝে অরিত্রিকাকে হারানোর ভয় জেঁকে ধরেছিল। মনের অবস্থা মুর্মুষ, দগ্ধ, বিচলিত। মন বলেছিল অরিত্রিকার যেন কিছু না হোক, প্রেয়সী যেন সুস্থ থাকে, ভালো থাকে। মনে পড়েছিল অরিত্রিকার করা নানা পাগলামির কথা। চঞ্চল পায়ে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে, আজ সে কোথায় হারালো। সারহানের চোখ পেয়ে এক ফোঁটা নোনা পানির বিন্দু বেয়ে পড়ছিল। পাষণ্ড যন্ত্র মানব বুঝি কাউকে হারানোর ভয়ে অশ্রু ফেলে। সারহান, রাস্তার গাছপালা সরিয়ে ফেলা হয়েছে, আমরা এখন এখান থেকে বের হতে পারি, প্রায় ভোর হয়ে এসেছে। সারহানের ভাবনার সমাপ্তি ঘটল আবিরের কথায়। সে আবিরের দিকে তাকালো নির্জীব দৃষ্টিতে। আবির সারহানের মনের অবস্থা বুঝলো। সে কখনোই সারহানকে এতটা ভেঙে পড়তে দেখেনি, আজই প্রথম। তার ভাবতেই অবাক লাগছে, কঠোর ব্যক্তিত্বের মানুষের মন নরম হয়। সারহান ভিজে গলায় শুধালো, পুলিশ নিশাদের কোনো খোঁজ পেয়েছে? আবির উদাস হয়ে বলল, না, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু আর ফোন বন্ধ। সারহানের ভাবমূর্তির পরিবর্তন হলো। সে উত্তেজিত হয়ে বলল, আই এম শিওর ওই বাস্টারটা অরিত্রিকাকে কিডন্যাপ করেছে। আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওই বিচটা যে অরিত্রিকার পিছু ছাড়িনি, এটা আমি কিভাবে ভুলে গেলাম। ড্যামিট। এত উত্তেজিত না হয়ে শান্ত হওয়া। পুলিশ তো তেমন একটা সুবিধা করতে পারলো না, আমাদের লোকজন বৃষ্টি থাকায় তেমন খোঁজ নিতে পারেনি। এত টেনশন করিস না, অরিত্রাকে পেয়ে যাবি। ওই নিশাদকে পেলে আমি জানে মেরে দেব। ও জানে না কার কলিজায় হাত দিয়েছে। যে হাত অরিত্রিকার দিকে বাড়িয়েছে সে হাত ভেঙে দিব, শালা কুত্তা। সারহান উঠে দাঁড়ালো, শার্ট টেনে বলল, পুলিশের আশায় থেকে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে, চল। সারহান থানা থেকে বেরিয়ে পড়ল। পিছে পিছে আবিরও গেল। ভোরের আলো ফুটেছে, হিমেল হাওয়া বইছে। আজ পাখির কলরব তেমন নেই। সারহান পার্কিং প্লেস থেকে তার গাড়ি আবিরকে বের করতে বলল। আবির সারহানের কথা মতো গাড়ি বের করলো। সারহান গাড়িতে উঠে বসতেই আবির গাড়ি ছাড়লো। সারহান সিট বেল্ট বেঁধে পকেট হাতড়ে ফোন বের করলো। ফোনে পানি ঢুকে একাকার অবস্থা, ফোন বন্ধ হয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে। সারহান আবিরকে বলল, তোর ফোনটা দে তো। আবির গাড়ি চালাতে চালাতেই পকেট হতে ফোন বের করে সারহানের হাতে দিল। আবিরের ফোনের পেছনের ফোনের ব্যাক পার্টের মাঝের পিন থাকায় সিম খুলতে অসুবিধা হলো না সারহানের। তার ফোন হতে সিম খুলে আবিরের ফোনে লাগিয়ে দিল। তার ফোনটা পকেটে রেখে দিল। ফোনের সকল সেটিংস নিজের ফোনের ন্যায় করলো আপাতত। সারহানকে আবিরকে বলল, আপাতত তোর ফোনটা ইউজ করছি, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আবির বলল, ঠিক আছে। সারহান প্রিহালকে কল দিল, ফোন বন্ধ। তার খেয়াল হলো বৃষ্টিতে দুজনেই ভিজে গিয়েছিল, হয়তো ফোন নষ্ট হয়ে গেছে। ইফাতকে কল দিলেও ইফাত ফোন তুলল না। আবির বলল, আমরা কোথায় যাব? সারহান ফোনে দৃষ্টি রেখে বলল, নিশাদের বাড়িতে। তোর কি মনে হয় নিশাদুর বাড়িতে আছে? নিশাদ বাড়িতে না থাকলেও ওর বাবা মা আছে তো, কোনো না কোনো ক্লু পাবো। আবির চুপচাপ মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো। সারহান চলন্ত গাড়ি হতে কাজ ভেদ করে বাহিরে তাকালো। বক্ষ কেমন ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতা কাজ করছে ভেতরে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে সে। এতটাই দিশেহারা সে কখনো হয়নি, কিন্তু আজ অরিত্রিকার জন্য সে বিচলিত, চিন্তিত। ঝড়ের কবলে পড়ে বাড়ির অবস্থাও জানা হয়নি। বাড়িতে সকলে কি অবস্থায় আছে কে জানে। নিশ্চয়ই অনেকটা ভেঙে পড়েছে। ঈশ্বর খবরটাও পাওয়া যাচ্ছে না। চারিদিকের উত্তপ্ত পরিস্থিতিতে সে দগ্ধ। এর মাঝেই সারহানের হাতে থাকা ফোনটি বেজে উঠল। আননোন নাম্বার ভেসে আসছে ফোন স্ক্রিনে। সারহান তা দেখে ভ্রু কুঁচকালো। এত করে কে কল করেছে তাকে?
কল রিসিভ করবে না ভেবে অবশেষে রিসিভ করলো। ফোন কানে রাখতেই ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর। আমার কথা শুনতে পাচ্ছেন সারহান? ফোনে নেটওয়ার্কের সমস্যার কারণে অস্পষ্ট শোনালো। সারহান কিছুটা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, শুনছি। আপনি কে বলছেন? আপাতত আমার পরিচয় দেওয়ার সময় নেই, আমি যা বলছি মন দিয়ে শুনুন। বগুড়া 5 স্টার হোটেলে অরিত্রিকা আছে, ওকে কিডন্যাপ করা হয়েছে। আপনারা যত দ্রুত পারুন উদ্ধার করুন, সময় কিন্তু বেশি নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন আছে, দরকার হয় পুলিশ নিয়ে আসবেন। রুম নাম্বার 20। আমার কথা অবিশ্বাস করবেন না দয়া করে, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে হেল্প করছি। সময় হলে পরিচয় দিব। আপনার ফোনে হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছি, দেখুন। আর যত দ্রুত পারুন আপনার ভালোবাসার মানুষটিকে উদ্ধার করুন। অচেনা মেয়েটি কল কেটে দিল। সারহান অরিত্রিকার নাম শুনে চমকে গিয়েছিল। সে হন্তদন্ত হয়ে ডাটা অন করে ছবি চেক করার জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। অচেনা নাম্বার হতে কয়েকটা ছবি দেখলো সে। ছবিতে অরিত্রিকা হোটেল রুমে ঘুমিয়ে আছে, বিছানার উপরের দেওয়ালে হোটেলের নেম প্লেট লাগানো। সারহান একটু চিন্তামুক্ত হলো। অরিত্রিকার খোঁজ পেয়েছে, এটাই অনেক। তার মানে মেয়েটি তাকে মিথ্যা বলেনি। সারহান আর দেরি না করে আবিরকে বলল, বগুড়া 5 স্টার হোটেলে চল, ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালাবি। আবির অবাক হয়ে বলল, কেন? ওখানে অরিত্রিকা আছে। অরিত্রিকার চেতনা ফিরেছে একটু আগেই। চোখ খুলতে আবিষ্কার করেছে অচেনা একটা রূপ। সে আতঙ্কগ্রস্ত বিছানা থেকে লাফিয়ে উঠল। ভীত চোখে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে। বিছানার এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে। ভয়ে হাত পা শীতল হয়ে আসছে, বারবার ঢোক গিলছে। চোখ ভিজে আসছে নোনা পানিতে। দেওয়ালে টানানো হোটেলের নাম দেখে এতটুকু বুঝেছে সে রাজশাহীতে নেই। এতেই ভয়ের মাত্রা বেড়ে গেছে তার। তাকে কে কিডন্যাপ করতে পারে? তার তো তেমন শত্রু নেই যে প্রতিশোধ নিবে। তাহলে কি রাজনৈতিক কারণে সে শিকার হয়েছে? ভাবতেই গলা শুকিয়ে আসলো অরিত্রিকার। নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। ভাবতেই কান্না পেলেও তার। সে কি করে বাঁচবে? তাকে কে বাঁচাবে? দরজা খোলার শব্দে অরিত্রিকা আরো গুটিসুটি হয়ে বসলো। ভীত চোখে দরজার দিকে তাকালো। দরজা খুলে মানবী প্রবেশ করলো। অরিত্রিকা মানুষটিকে দেখে হতবাক হয়ে গেল। অরিত্রিকা হতভম্ব হয়ে জোরে বলে উঠল, আপনি? অরিত্রিকার কণ্ঠে অবাকতার রেশ। সে নিজ চোখে বিশ্বাস করতে পারছে না এই মানুষটি তাকে কিডন্যাপ করেছে। নেশার দরজা বন্ধ করে অরিত্রিকার দিকে এগিয়ে আসলো। প্রাণ খোলা হাসি দিয়ে বলল, আমি। আমায় দেখে অবাক হলে বুঝি? অরিত্রিকার নিষাদের প্রতি ক্ষোভ, ঘৃণা জন্মালো। তার মাথা ফেটে যাচ্ছে। এই নিষাদের বাচ্চা এখনো তার পিছু ছাড়েনি। সে রাগে রিডি করে উঠে বলল, আপনি আমায় কিডন্যাপ করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? নিষাদ যেন মজা পেল। সে রুমে থাকা সোফায় নাটকীয় ভঙ্গিতে বসলো। হেসে বলল, তুমি আমার মন চুরি করেছো বুঝলে? এতেই আমার বিরাট ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তোমায় বিয়ে করব বুঝলে? অরিত্রিকার ভীষণ রেগে গেল। তার বিরক্তির মাত্রা চরম হলো। সে তেজি গলায় বলল, উনি কি আমার সাথে মশকরা করছেন? নিশা দুদিকে মাথা নাড়িয়ে বলল, মশকরা কেন করব বলো তো? বিয়ে নিয়ে কেউ মশকরা করে? অরিত্রিকা চিল্লিয়ে বলল, আমি আপনাকে কখনো বিয়ে করব না। নিশাদ কিটকিটিয়ে হেসে বলল, তোমার আমাকে বিয়ে করা লাগবে না, আমি তোমায় বিয়ে করব। এবার একটু শান্ত হও, একটু পরেই খাবার দিয়ে যাবে, খেয়ে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। ইস। অরিত্রিকা বিরক্ত নিয়ে বলল, আপনাকে কে বিয়ে করবে? আমি কখনোই বিয়ে করব না, দরকার হলে মরে যাব। নিশাদ হাসা বাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমায় ভয় দেখাচ্ছ? এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, এছাড়া তো তোমার কাছে কোনো উপায় খোলা নেই। অরিত্রিকার চোখ মুখ শক্ত করে চুপ করে বসে রইল। সে কখনোই এই গায়ে পড়া ছাগলকে বিয়ে করবে না। উফ, কত শখ তাকে বিয়ে করবে। বিয়ের ভূত ছাড়ানো তার জন্য সারন ভাই তো আছেই। একবার শুধু আসুক, তারপর ছাগলের কাবাব বানাবে, তখন বুঝবে কিডন্যাপ করার ফল। নিশাদ অরিত্রিকাকে চুপ থাকতে দেখে হাতে থাকা ঘড়িতে সময় দেখে বলল, 6:30 বাজে। 1 ঘন্টা সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নাও। আলমারিতে তোমার জন্য শাড়ি আছে, পরে নিও। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল, আপনাকে বিয়ে করব না, শাড়িও পরবো না। আপনি বিদায় হন তো চোখের সামনে থেকে। নিশাদ রেগে গেলেও তা প্রকাশ করলো না। সে শান্ত কণ্ঠে বলল,
আমি মিহিকে পাঠিয়ে দিচ্ছি, তোমার শাড়ি পরিয়ে সাজিয়ে দেবে। অরিত্রিকা নিশাদের মুখে মিহির নাম শুনে ধাক্কা খেলো। তার মানে মিহি নিশাদের পরিচিত। তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশাদের সাথে জড়িত আছে। নিশাদ এক পলক অরিত্রিকার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বাইর হতে আটকে দিল। মিনিট 10 পর রুম খুলে প্রবেশ করলো মিহি। দরজা আটকে খাবার নিয়ে অরিত্রিকার কাছে আসলো। ছোট টেবিলে খাবার রেখে বসলো সে। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি তা দেখে হাসলো। হাসিতে প্রাণ নেই, কেমন মলিন দেখাচ্ছে। মিহি মলিন হেসে বলল, আমারও দেখা হয়ে গেল তোমার সাথে, কি ভাগ্য আমার। অরিত্রিকা নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। মিহিকে তার অসহ্য লাগছে। মন চাইছে জানালা দিয়ে এই মেয়েকে ফেলে দিতে, হাত পা ভেঙে পড়ে থাকতে। মিহি অরিত্রিকাকে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, খাবার খেয়ে নাও। অরিত্রিকা তেরা সরে বলল, আপনি খান আপু, আমার খাওয়ার ইচ্ছে নাই। ওই নিশাদকে দেখে আমার খাবার ইচ্ছে মরে গেছে। মিহি বলল, বুঝলাম, তাহলে আর কি শাড়ি পরিয়ে দিই তোমায়, কিছুক্ষণ পরেই তো বিয়ে। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, আমি ওই ছাগলকে বিয়ে করব না। নিশাদ রেখে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। আপনার ভাবতে হবে না। আগে বলুন, আপনিও নিশাদের সাথে যুক্ত আছেন, তাই না? তোমার কি মনে হচ্ছে? আমি জানি আপনিও যুক্ত আছেন। ওই নিশাদ আমার পিছু কেন ছাড়ছে না? তোমায় ভালোবাসে তাই। অরিত্রিকা উত্তেজিত হয়ে ছলছল চোখে বলে উঠল, আমি ওনাকে ভালোবাসি না, আমি সারহান ভাইকে ভালোবাসি। মিহি বলল, জানি তো তুমি মিস্টার সারহানকে ভালোবাসো। অরিত্রিকা বিস্ময় নিয়ে মিহির দিকে তাকালো। সে মিহির কথা শুনে হতভম্ব হয়ে গেছে। মিহি স্বাভাবিক, মনে হচ্ছে আগে থেকেই জানতো সে। অরিত্রিকা মিহির হাত ধরে মিনতির স্বরে বলল, আপু, আমি নিশাদকে বিয়ে করতে চাই না। আমি এখান থেকে বের হতে চাই। হেল্প করেন প্লিজ। আপনি তো জানেন আমি সারহান ভাইকে খুব ভালোবাসি। আমি এখন কোথায় আছি? এটা কোন জায়গা? মিহি শুকনা মুখে বলল, তুমি এখন বগুড়ায় আছো। এই রুমের বাইরে বেশ কয়েকজন পাহারায় আছে। আমি তোমায় বের হওয়ার জন্য হেল্প করতে পারবো না, কারণ এই রুমে আসার আগে আমার ফোন নিশাদ নিয়ে নিয়েছে। অরিত্রিকার দিশেহারা লাগছে। কি করবে সে? এতক্ষণ মন স্থির রাখলো, এখন ভয় লাগছে। কি করবে সে? এখান থেকে পালানোর উপায়ও তো নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। সারহান ভাই, আপনি কোথায়? আমায় নিশাদের থেকে বাঁচান। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অরিত্রিকা মনে মনে বলেই দুকড়ে কেঁদে উঠল। মিহি অরিত্রিকার কান্নার শব্দে চমকে উঠল। বাহির হতে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। মিহি অরিত্রিকার হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই দেখলো নিশাদ দাঁড়িয়ে আছে। নিশাদ মিহিকে পাত্তা না দিয়ে ভিতরে প্রবেশ করলো। অরিত্রিকাকে কাঁদতে দেখে তার মেজাজ খিচে এলো। নিশাদ খিচে যাওয়া মেজাজ নিয়ে মিহিকে আদেশ করলো, 7:30 বাজে, আধা ঘন্টা সময় দিলাম। অরিত্রিকাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করো, 8টায় বিয়ে পড়ানো হবে। মিহি এগিয়ে এসে বলল, ঠিক আছে, এত রাগ করো না। বিয়ের দিন বরকে রাগ করা মানায় না। বেশি কথা না বলে যা করতে বলেছি তাই করো। অরিত্রিকা জোরে কেঁদে উঠল। চোখ লাল হয়ে এসেছে। কষ্টে দুঃখে বুক ফেটে যাচ্ছে। নিশাদ অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটার অশ্রু সহ্য হচ্ছে না, কিন্তু উপায় নেই। এভাবে বিয়ে না করলে সারহানের জন্য কখনোই বিয়ে হতো না। স্যার, কাজী সাহেব এসেছেন। রুমের বাহির হতে নিশাদের দলের একজন ডেকে বলল। নিশাদ তা শুনে মিহিকে বলল, থাক, শাড়ি পরিয়ে দিতে হবে না, এভাবেই বিয়ে হবে। নিশাদ হাসি মুখে গিয়ে দরজা খুলতে সজোরে এক লাথি তার পেট বরাবর পড়লো। সে মেঝেতে ছিটকে পড়লো। মিহি আর অরিত্রিকা চমকে তাকালো দরজার দিকে। অরিত্রিকার কান্না থেমে গেছে। সারহান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নিশাদের দিকে। রাগে চল শক্ত হয়ে আছে। সে ভেতরে ঢুকেই হিংস্র বাঘের ন্যায় ফুঁসে নিশাদের শার্ট টেনে দাঁড়া করিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মারল। সারহান সজোরে নাক বরাবর ঘুষি মারতেই নিশাদের নাক পেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। তার মাথা ঘুরিয়ে উঠল। নিশাদ হঠাৎ আক্রমণে খেই হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না সারহান কিভাবে এলো এখানে। পাল্টা আক্রমণের সুযোগও পাচ্ছে না। সারহান শরীরের সমস্ত শক্তি দিয়ে বেদম পিটাচ্ছে নিশাদকে। নিশাদের অবস্থা করুন, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ব্যথায় মেঝেতে বসে কাতরাতে লাগলো। সারহান হাঁপিয়ে গিয়েছে মারতে মারতে। থেমে জোরে জোরে শ্বাস টেনে নিয়ে আবারও মারতে যাবে এমন সময় আগে সারহানকে পেছন থেকে চেপে ধরল।
মিহি গিয়ে নিশাদকে আগলে নিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে মার খেতে দেখতে পারল না সে। মিহি কান্না করতে করতে সারহানের কাছে আকুতি মিনতি করে বলল, মিস্টার সারহান, নিশাদকে আর মারবেন না প্লিজ। ওর কিছু হলে আমি নিঃস্ব হয়ে যাব। নিশাদ দুর্বল চোখে মিহির ক্রন্দনরত মুখশ্রীর দিকে তাকালো। মেয়েটি তার জন্য কাঁদছে। সারহান মিহির কথা কানে তুলল না, বজ্র কণ্ঠে বলে উঠল, আবির ছাড়, একে আজ আমি মেরেই ফেলবো। কত বড় কলিজা হয়েছে, আজ আমি ওর বুক চিরে দেখব। আবির শক্ত করে সারহানকে ধরে রেখে বলল, তুই শান্ত হ, নিজের হাতে আইন তুলে নিবি নাকি? আইন ওকে শান্তি দেবে। সারহান মেজাজ খুঁয়ে অশ্রাব্য কয়েকটা গালি দিল। সারহান কিছুটা শান্ত হয়ে আসতেই আবির ছেড়ে দিল। সেও হাঁপিয়ে গিয়েছে। আবির নিশাতের দিকে তাকালো, একদম আধমরা অবস্থা। সারহান অন্যদিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই আবর্জনার ব্যবস্থা কর, চোখের সামনে হতে নিয়ে যা। অরিত্রিকা সারহানকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পরে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে আর চুপচাপ বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে দৌড়ে কারো নজরের তোয়াক্কা না করে আবেগী হয়ে সারহানকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই কেঁদে উঠল সে। দু হাতের বাঁধনে পুরুষালী দেহটি শক্ত করে ধরেছে। মনে হচ্ছে এটাই তার নিরাপদ স্থান। সারহান কিছুটা পর বুঝলো অরিত্রিকা তাকে আলিঙ্গন করেছে। সারহানের রাগ মুহূর্তেই পানির ন্যায় শান্ত হয়ে গেল। প্রশান্তিতে ভরে গেল বক্ষস্থল। সে অরিত্রিকার দিকে মায়া ভরা নজরে তাকালো। তাকে আঁকড়ে ধরে কেঁদেই চলেছে। সে আর বাধা দিল না। সে নিজেও নির্দ্বিধায় প্রেয়সীকে আগলে নিল।